আচ্ছা, আশা করছি আমাকে শুনতে পাচ্ছ। তোমাদের সংখ্যা তো একেবারে কম। শুধু তাই না, তোমাদের ব্যাচটা বেশ একটা হয়ে গেছে আর কি। যদিও 28 জন আছো, কিন্তু 28 জনের ভেতর কেউ জয়েন করে না। লাইভ ক্লাসে জয়েন না করলে লাইভ ক্লাস করিয়ে আসলে মজা পাওয়া যায় না। যেমন এই ক্লাসটা 18 জন দেখেছে, তারপরে এই ক্লাসটা 22 জন দেখেছে। আবার দেখো, তোমরা যখনই কোনো নোট শেয়ার করেছো, এটা আবার 26 জন দেখে ফেলেছে, 25 জন। তো একটু চেষ্টা করো যাতে মিনিমাম 10-12 জন লাইভে থাকো, এরকমটা চেষ্টা করো। আমি জানি হয়তো বিদ্যুৎ থাকতেছে না, হয়তো নেটের সমস্যা, তারপরে একটু চেষ্টা করলে যেটা হয় যে সবার তো আর নেটের সমস্যা, সবার তো আর বিদ্যুৎ যাচ্ছে এরকমটা তো না। তোমরা একটু চেষ্টা করো। আর ফার্স্ট ইয়ার গুরুত্ব একটু কম দিবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেকেন্ড ইয়ারে গেলে তোমরা আবার ঠিকই গুরুত্ব দিবা, কারণ তখন অলরেডি দেখবা যে রেজাল্ট খারাপ হয়ে অবস্থা খারাপ হয়ে গেছে, তখন আসবে সেই গুরুত্ব। ইনফ্যাক্ট আমার কাছে প্রায় মেসেজ আসে যে আমি ফার্স্ট ইয়ারে অত ভালো রেজাল্ট না, সেকেন্ড ইয়ারে অত ভালো রেজাল্ট না, থার্ড ইয়ারে উঠেছি, এখন কি করে পড়লে আমি ফার্স্ট ক্লাস পাবো। তেমন কথা তো, ফার্স্ট ইয়ারে ফার্স্ট ক্লাস নাই, সেকেন্ড ইয়ারে ফার্স্ট ক্লাস নাই, তুমি কি এমন পড়া পড়বা থার্ড ইয়ারে যে থার্ড ইয়ারে পড়ে তুমি ফার্স্ট ক্লাস পাবা, বা দুইটা ইয়ারকে তুমি কভার করে ফেলবা। যেহেতু ফার্স্ট ইয়ার তুলনামূলকভাবে সহজ, তার চেয়ে কঠিন সেকেন্ড ইয়ার, তার চেয়ে কঠিন থার্ড ইয়ার, তো থার্ড ইয়ারে গিয়ে থার্ড ইয়ারে কঠিন সাবজেক্ট পড়া তো পড়বাই। আহ, সেইটা পড়ে এত মার্কস তুলে ফেলবা যে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের তুলনামূলক সহজ যেখানে পারো নাই সেখানেই এত মার্কস তুলতে পারবা। তো এই কোশ্চেনগুলো তোমাদের কাছ থেকে যাতে না আসে, এই জন্য আমি সবাইকে বলি যে একটু রেগুলার হও, রেগুলার পড়াশোনা করো। আর এখন তোমাদের কিন্তু যে কোনো দিন রুটিন দিবে, তোমাদের যে কোনো দিন রুটিন দিবে। তোমাদের যেহেতু ফর্ম ফিল আপ কমপ্লিট, তোমরা ঈদও চলে গেছে, যদি এরকমটা করে যে আগামী মাসেই তোমাদের হয়তো ধরো এরকম ধরো কাল পরশু তরশু হয়তো রুটিন দিয়ে দিল, বা 10 তারিখের রুটিন দিয়ে দিল, বললো যে পরের অগাস্ট মাসের 10 তারিখ থেকে পরীক্ষা, বা এই মাসের শেষে গিয়ে বললো যে সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে পরীক্ষা। তো এরকমটা হতে পারে, কিন্তু এই জন্য একটু মেন্টালি প্রিপেয়ার্ড হও, আর একটু পড়াশোনার সময় দাও। এখন প্রতিদিন 5-6 ঘন্টা করে সময় দিতেই হবে পড়ায়। হয়তো সকালে দিলা 1-2 ঘন্টা, বিকেলে দিলা 1-2 ঘন্টা, এবং রাতে গিয়ে আবার 4-5 ঘন্টা, মানে 7-8 ঘন্টা করে সময় দিতে হবে যদি যারা ভালো রেজাল্ট করতে চাও। যারা মনে করো যে না, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এই জায়গাগুলোতে আমি একটু রিল্যাক্সে থাকবো, টেনশন ফ্রি থাকবো, তারা একটু চেষ্টা করো যে এখনই যাতে, এখনো সময় আছে আর কি। তো চলো আমরা আজকে যে জিনিসটা নিয়ে আমি আজকে আলোচনা করব সেটা হচ্ছে আহ, এইটা এইটা এটা আমরা চলে যাব এই যে পার্ট এতে। এতে এখন এই প্যাসেজগুলো নিয়ে প্র্যাকটিস করতে হবে। এইগুলোর জন্য তোমরা সেট সাজেশন কিনবা, সেট সাজেশনে অনেকগুলো এরকম প্র্যাকটিস করার প্যাসেজ রয়েছে। সেই প্যাসেজগুলো থেকে প্র্যাকটিস করলেই মোটামুটি একটা ধারণা পাবা, এবং সেই ধারণা অনুযায়ী পরীক্ষায় গিয়ে লিখতে হবে। আর এখানে যে ভয়েস এবং কমপ্লিটিং সেন্টেন্স যেগুলো আমি দেখালাম, মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এইগুলো এইভাবেই পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। আর এই যে ওয়ার্ড মিনিং, এই জিনিসগুলো তুমি যত ওয়ার্ড মিনিং জানবা তত ভালো পারবা। এখানে পড়ানোর কিছুই নাই। এরপরে আসো পার্ট বিতে আমরা যাই। পার্ট বিতে আমি বেশ কয়েকটা জিনিস তোমাদেরকে জানাবো, এটা যদিও 4-5 মার্কের, তারপরেও একটু জানার বিষয় আছে। যেমন ধরো পার্ট বিতে এই একটা প্যাসেজ থাকবে, এবং প্যাসেজ থেকে তোমাকে বলবে যে হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অ্যান্ড হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়া। এইটা একটা প্রশ্ন। এবার এই প্রশ্নটা কিভাবে লিখতে হবে সেটা আমি একটু দেখিয়ে দেবো তোমাদেরকে। তারপরে এখানে রয়েছে যে সামারি, একটা প্যাসেজের সামারি কিভাবে লিখতে হবে, এটা তোমরা পারো, কিন্তু তারপরে একটু দেখিয়ে দেবো। রাইটারের অ্যাটিটিউড কিভাবে লিখতে হবে সেটা দেখিয়ে দেবো। তারপরে এখানে আরো যেগুলো দরকার হয় সেগুলো আমি দিয়ে দেবো। এই যে যেমন বলতে গিভ এ টাইটেল অ্যান্ড জাস্টিফাই, একটা টাইটেল দিবা এবং সেই টাইটেলটাতে তোমার টাইটেলটা সঠিক, এটা কেন সঠিক এটা তোমাকে বিশ্লেষণ করে দেখাইতে হবে। তো এই কয়েকটা জিনিস আমি আলোচনা করব, এবং এখান থেকে যাতে তোমরা যে রকম প্যাসেজই আসুক না কেন তারা যাতে তোমরা লিখতে পারো সেটা আমি দেখাই দেবো আর কি। হেডফোন লাগাইতে হবে, হ্যাঁ হেডফোন লাগাও তাহলেই শুনতে পাবা। ইউজ হেডফোন।
অনেক সময় এরকমটা হয় যে প্রথম ক্লাসটাতে অনেকেই সমস্যা হয় ইউজ, এটা তোমাদের ক্ষেত্রে হয়েছে বা আরও সবার ক্ষেত্রে, এটা আমি জানি না কেন এটা হয়। তবে একটু পরেই আবার বলে বা পরের ক্লাস থেকে বলে যে না ঠিক হয়ে গেছে এখন হচ্ছে, এখন এটা কেন হয় জানি না। এটা শুধু তোমাদের একজন দুজনের ক্ষেত্রে না, এটা শত শত স্টুডেন্টের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়। প্রথম দিনেই তারা এই যখনই জুমে লগ ইন করে তারপরেই বলে যে সমস্যা হচ্ছে, শুনতে পাচ্ছি না, আবার পরক্ষণে ঠিক হয়ে যায়। ওকে, তো চলো আমরা এইটাই একটু আলোচনা করি। এটা আমরা যেহেতু প্র্যাকটিস পারপাসে, সুতরাং এই প্যাসেজটাই আলোচনা করি এবং এখান থেকে আমরা এই প্রশ্নটা আলোচনা করবো যে হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অ্যান্ড হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়া। মেইন আইডিয়া কি এবং সাপোর্টিং আইডিয়া কি। আমি তোমাদেরকে তার আগে একটা দেই, কি বলে, মেইন আইডিয়া কি, সাপোর্টিং আইডিয়া কি। ধরো মেইন আইডিয়া মানে হচ্ছে একটা প্যাসেজের সাবজেক্ট কি, টপিকটা কি, থিমটা কি সেটা। যেমন ধরো একটা প্যাসেজ তুমি প্যারাগ্রাফ তুমি পেয়েছো, যে প্যারাগ্রাফটা তুমি দেখতে পাচ্ছ হচ্ছে ট্রাফিক জ্যাম এইটা সেটা সম্পর্কে রিলেটেড, তাহলে কি ওইটার টাইটেল হবে বা ওইটার মেইন আইডিয়া কি হবে, ট্রাফিক জ্যাম। এবার ধরো সাপোর্টিং আইডিয়া কি, ট্রাফিক জ্যামের যে রিজন হচ্ছে সাপোর্টিং আইডিয়া, রিজনসগুলো, তারপরে এর ফলে প্রবলেমগুলো, এটা কি প্রবলেমস ক্রিয়েট করতেছে এবং এর থেকে স্যালভেশনের জন্য, এর থেকে মুক্তির জন্য কি কি মেজার্স, পদক্ষেপ নেওয়া যেতে পারে বা স্টেপস নেওয়া যেতে পারে, এগুলো হচ্ছে সাপোর্টিং আইডিয়া। এখন ধরো এখানে আসলে হচ্ছে লোডশেডিং নামে একটা প্যারাগ্রাফ, তুমি প্যারাগ্রাফ দেখে তো বুঝতে পারো যাও আচ্ছা এটা লোডশেডিং নিয়ে, তখন এটা টাইটেল দিয়ে দিলা লোডশেডিং এবং সাপোর্টিং আইডিয়া ওই একই জিনিস, রিজন, প্রবলেম এবং স্টেপস, এগুলোই হচ্ছে আমাদের সাপোর্টিং আইডিয়াগুলি। রিজনগুলি কি কি বলবা, প্রবলেমগুলি কি কি হচ্ছে সেটা বলবা, স্টেপ কি কি নেওয়া যেতে পারে সেটা বলবা। এই কেউই শুনতে পাচ্ছ না মানে? এই তোমরা এতক্ষণ ধরেও কিছু শুনতে পাচ্ছ না? 8 মিনিট হয়ে গেল ক্লাসের। ভাই এখন শোনা যাচ্ছে, এতক্ষণ কিছু শুনতে পাবা কেন? আমি এই যে এখানকার এটাই অন করেছিলাম না তো, মিউট করা ছিল। আচ্ছা, মিউট করা ছিল, এটা তোমরা একটু এটাও খেয়াল করবা, হ্যাঁ, যে আমি মিউট করেছি কিনা। এই যে 8 মিনিট ধরে আমি কথা বলতেছি আর এখানে একজন বলতেছে, মানে আমি বলতেছি যে হয়তো কোনো প্রবলেম, হেডফোন ইউজ করতে বলতেছি। তোমরা একটু আগে বলবা না আমাকে? যাই হোক, আমি যে কথাগুলো বললাম এগুলো তো তোমরা ভিডিওতে শুনতেই পাবা, তারপরেও একটু বলি। সেটা হচ্ছে যে আমরা এই অংশটা আজকে পড়ব, এই অংশটা, এই পার্ট বি এর হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া এবং হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়াস। এটা ম্যাক্সিমাম পরীক্ষাতে আসে, তো সেজন্য আমরা আজকে এই প্যাসেজটা পড়ে এইটার অ্যান্সারটা জানার চেষ্টা করব। এবং এই ব্যাপারটা নিয়ে আমি এতক্ষণ ধরে কথা বলেছি, তো তোমরা ওইখানে ভিডিওটা শুরুতে দেখলে বুঝতেই পারবে। আমরা জাস্ট অত বেশি না বলি, আমরা এখানকার সাপোর্টিং আইডিয়া কীভাবে বের করে, মেন আইডিয়া কীভাবে বের করে, আমরা সেটা দেখি। তো এটাই আমি এখানে দেখাচ্ছিলাম যে মেন আইডিয়া হচ্ছে, ধরো একটা প্যারাগ্রাফ তোমাকে দেওয়া হলো, প্যারাগ্রাফটা পড়ে তুমি বুঝলা যে এখানে ট্রাফিক জ্যাম সম্পর্কে কথাবার্তা বলা হয়েছে, তার মানে কি এটা ট্রাফিক জ্যাম হচ্ছে মেন আইডিয়া। ট্রাফিক জ্যাম সম্পর্কে কি কি বলা হয়েছে, ট্রাফিক জ্যামের কারণ, ট্রাফিক জ্যামের ফলে সৃষ্ট প্রবলেমগুলি এবং এর থেকে কিভাবে রেহাই পাওয়া যায়, স্টেপসগুলি, সেগুলি হচ্ছে সাপোর্টিং আইডিয়া। আবার ধরো আরেকটা প্যাসেজ পড়লা, প্যাসেজ পড়ে তোমার মনে হলো যাচ্ছে ও আচ্ছা এটা তো লোডশেডিং সম্পর্কে কথাবার্তা বলা হয়েছে, তার লোডশেডিংটাই ওখানকার মেন আইডিয়া, তারপরে টপিক, তারপরে থিম, সাবজেক্ট, এগুলো একই জিনিস। যেটাই মেন আইডিয়া সেটাই টপিক, সেটাই সাবজেক্ট, সেটাই থিম। তো আমরা এইখান থেকে আমরা এই প্যাসেজটা পড়বো এবং এই প্যাসেজটা কি সম্পর্কিত সেটাই হচ্ছে মেইন আইডিয়া, সেটাই আমরা এখানে জানার চেষ্টা করবো। আমরা এখানে আমি পড়বো, তোমরা একটু মনে মনে বের করার চেষ্টা করবা যে মেইন আইডিয়াটা কি। আমি তোমাদেরকে পড়ার পরে জিজ্ঞাসা করবো, আমি এটা পড়ে দিচ্ছি, তারপরে তোমাদেরকে জিজ্ঞাসা করবো। দেখো, a thoughtful man has countless questions as to where he came from and where to go। বলতে একজন চিন্তাশীল মানুষ, তার অসংখ্য কোশ্চেন থাকে, অনেক অনেক প্রশ্ন থাকে তার, সে কোথা থেকে এসেছে, আবার কোথায় যাবে, হ্যাঁ, জন্মের পূর্বে সে কোথায় ছিল, মৃত্যুর পরে সে কোথায় যাবে, এই বিষয়গুলো নিয়ে তার অনেক
প্রশ্ন থাকে একজন চিন্তাশীল মানুষের। Philosophy as a branch of knowledge deals with some basic questions with regards to human life and its ultimate goal. Philosophy বা দর্শন এইটা জ্ঞানের একটা শাখা, যেটা মূলত এই মানুষের কিছু বেসিক কোশ্চেন, বিশেষ করে মানুষের জীবন এবং তার জীবনের লক্ষ্য কি, আলটিমেট লক্ষ্য কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকে ফিলোসফি। এবং ফিলোসফি হচ্ছে জ্ঞানের একটা অংশ, একটা শাখা। The fact is, we do not get any satisfactory answer of these questions because the motto of philosophy is reasoning. বলা হচ্ছে যে এই যে সত্যি কথা বলতে, দ্য ফ্যাক্ট ইজ মানে সত্যি কথা হলো যে আমরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার কখনো পাই না, সন্তুষ্টজনক অ্যান্সার কখনো পাই না। এই যে মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি, এইটার আমরা সঠিক অ্যান্সার পাই না, সেটা বলতেছে। এবং বিকজ দ্য মোটো অফ ফিলোসফি ইজ রিজনিং, কারণ ফিলোসফির উদ্দেশ্য বা মোটিভ বা মোটোটাই হচ্ছে সবসময়ের জন্যই সে রিজনিং খুঁজে বের করে, মানে কার্যকারণ। কোনো একটা কার্য হচ্ছে, কোনো একটা কাজ ঘটতেছে, সেই কাজের কারণটা কি। তো এই যে নীতিবাক্য, মোটো বলতে নীতিবাক্য বোঝায়। বিকজ দ্য মোটো অফ ফিলোসফির যে নীতি সূত্র, যেটা মোটো মানে সূত্র বোঝায়, সূত্র সেটা হচ্ছে রিজনিং, প্রত্যেকটা জিনিসে কারণ দেখানো। Scientists likewise are researching and exploring to unearth the mystery of human life from biological point of view. বলছে বিজ্ঞানী যারা রয়েছে তারা তারা এই জন্য কি করে থাকে যে তারা রিসার্চ করে, গবেষণা করে এবং এক্সপ্লোর করে মানুষের জীবনের যে আনআর্থ যে বিষয়গুলি রয়েছে, অর্থাৎ লুকায়িত যে বিষয়গুলো রয়েছে, যে রহস্যগুলি রয়েছে, সেইগুলোকে তারা আনআর্থ করে, এক্সপ্লোর করে, আবিষ্কার করে। এবং তারা এটা করতে গিয়ে বায়োলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে তারা এটা করে থাকে। Medical science has so far made substantial progress in surgery and medicine. বলছে মেডিকেল সায়েন্স যেটা, সেটা অনেক সাবস্ট্যান্সিয়াল প্রোগ্রেস করেছে, সার্জারির ক্ষেত্রে অনেক গুণগত অনেক উন্নতি করেছে, এবং মেডিসিন আবিষ্কারের ব্যাপারেও মেডিকেল সায়েন্স এটা অনেক উন্নতি করেছে। নেভারদালেস দিস সাকসেস ইন দ্য ট্রিটমেন্ট অফ বডি ইজ কোয়াইট লিমিটেড। বলতেছে তথাপিও এই সাকসেসটা, যেটা বডির যে ট্রিটমেন্টটা আমরা করে থাকি, এইটা তারপরেও লিমিটেড, এখনও ওই লেভেলের হয়নি। মানে অনেক করেছে উন্নতি, কিন্তু তারপরে আরও বাকি আছে। ডক্টরস ক্যান নট প্রিভেন্ট এজিং, ডিকে অ্যান্ড ডেথ। এখনও ডাক্তাররা যত উন্নতি করুক না কেন, এখনও মানুষকে বয়স্ক হয়ে যাওয়া বা বুড়ো হয়ে যাওয়া বা তাদের মানে ক্ষয় হয়ে যাওয়া, শরীর ভেঙে পড়া এবং তাদের মৃত্যু, এই বিষয়টাকে এখনও তারা প্রতিরোধ করতে পারে না। লাইফ অ্যান্ড ডেথ ইনফ্যাক্ট আর এ ন্যাচারাল প্রসেস। বলছে জীবন এবং মৃত্যু এটা হচ্ছে একটা প্রাকৃতিক প্রসেস, প্রকৃতির একটা ধারা। সায়েন্টিফিক রিসার্চেস অন লাইফ রিভিল দ্য সেম ট্রুথ। এবং বৈজ্ঞানিক যে গবেষণাগুলি জীবন নিয়ে, এটাও একই সত্য প্রকাশ করে যে এটা একটা সাধারণ বিষয় বা এটা একটা ন্যাচারাল প্রসেস, জন্মিলে মরতে হইবে, এটা একটা সাধারণ বিশেষ। এটা হচ্ছে সায়েন্টিফিক যে রিসার্চ, বৈজ্ঞানিক যে গবেষণা, সেখান থেকে প্রমাণিত। Scientists and researchers cannot say for certain the ultimate fate of mankind. বলতে সায়েন্টিস্ট এবং রিসার্চাররা বলতে পারে না নিশ্চিতভাবে মানুষের ভাগ্যটা মানে কি ঘটবে, এটা তারা নিশ্চিতভাবে বলতে পারে না। যতই রিসার্চ করুক না কেন, তারা এই জিনিসটা নিশ্চিতভাবে বলতে পারে না। সায়েন্টিস্ট অ্যান্ড রিসার্চার, আচ্ছা, ফেইথ ইজ সামথিং দ্যাট রিমেইনস ফর দ্য বিলিভার্স। অর্থাৎ বিশ্বাস হচ্ছে এমন একটা জিনিস যেটা বিলিভারদের ভেতরেই থাকে, যারা বিশ্বাস করে তাদের ভেতরেই বিশ্বাসটা থাকে। উই দেয়ারফর ক্যান নট অ্যাফার্ম ইফ দ্য মিস্ট্রি অফ হিউম্যান লাইফ অ্যান্ড ইটস আলটিমেট জার্নি ক্যান এভার বি আনভেইলড টু হিউম্যান বিংস। হচ্ছে সুতরাং বা অতএব আমরা একটা জিনিস নিশ্চিত করে বলতে পারি যে মানুষের জীবনের যে রহস্য এবং এর যে আলটিমেট জার্নি, এটা ক্যান এভার বি আনভেইলড টু হিউম্যান বিংস। অর্থাৎ মানুষ এটা কখনোই উন্মোচন করতে পারবে না,
আনভেইল করতে পারবে না, যে মানুষের জীবনের উদ্দেশ্য কি, জীবনের রহস্যগুলো, এগুলো পরিপূর্ণভাবে কখনোই উদ্ঘাটন করতে পারবে না। দেখো এই যে প্যাসেজটা, এই প্যাসেজটা একটা উল্টাপাল্টা প্যাসেজ। উল্টাপাল্টা প্যাসেজ বলতে দেখো কি শুরু হলো, ফিলোসফি, এখান থেকে তারা সায়েন্টিস্টের ভেতরে চলে আসছে, এখান থেকে তারা মেডিকেল সায়েন্সে চলে আসছে, এখান থেকে আবার জীবনের লক্ষ্য উদ্দেশ্যের ভেতরে চলে আসছে, মানে একটা এলোমেলো টাইপের একটা কিন্তু হচ্ছে এটা কি বলে একটা প্যাসেজ। এবং এইখান থেকে মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া বের করা একটু জটিল। তারপরেও তোমরা একটু বলো তো, তোমাদের এই যে তিনজন আছো, বের করতে পেরেছো কিনা যে মেইন আইডিয়াটা কি নিয়ে কথা বলতেছে এখানে? একটু দেখো তো বের করতে পারছো কিনা। আচ্ছা, মেইন আইডিয়া বের করার আরো একটা তোমাদেরকে একটা ওয়ে বলে দিই, সেটা হচ্ছে এই মেইন আইডিয়াগুলো সম্পর্কে বা মেইন আইডিয়া সম্পর্কে প্রশ্নের ভেতরে, মানে এখানে প্রশ্ন করা হবে, প্রশ্ন থাকবে। যেমন এখানে দেখো বলতেছে যে হোয়াট ইজ দ্য মিস্ট্রি অফ লাইফ। এই মিস্ট্রি অফ লাইফ এটাই হচ্ছে মেইন আইডিয়া। তারপরে দেখো এখানে আরেক আছে সাপোর্টিং আইডিয়া, যে মোটো অফ ফিলোসফি, ফিলোসফির উদ্দেশ্য কি, এটা রয়েছে। মেডিকেল সায়েন্স বা সায়েন্টিস্ট সায়েন্স, এই জিনিসগুলো রয়েছে। এখানে মূলত মানুষের জীবনের রহস্য, এটাই হচ্ছে মেইন আইডিয়া। তাহলে এখানে বলতেছে যে হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অ্যান্ড হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়া। তাহলে মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া যদি আমরা লিখি, আমরা ধরো এখানে লিখতেছি হচ্ছে মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া। তাহলে মেইন আইডিয়া হচ্ছে দ্য মিস্ট্রি অফ হিউম্যান লাইফ। সাপোর্টিং আইডিয়া হচ্ছে ফিলোসফি, ফিলোসফি, সায়েন্স, সায়েন্টিস্ট, সায়েন্টিস্ট, মেডিকেল সায়েন্স, তারপরে হচ্ছে বিলিভ, বিলিভ বিশ্বাস, তারপরে ডেথ, ডেথ, এই জিনিসগুলো হচ্ছে সাপোর্টিং আইডিয়া। এখন কথা হচ্ছে যে তুমি কি এই জিনিসটা এইটুকু লিখলেই হয়ে যাবে? হবে না। এইটুকু লিখলেই তো তোমাকে 4 মার্ক দেবে না। এই জায়গাগুলোতে এভাবে বলতে হবে যে এখানে এভাবে বলতে হবে যে এরকম ভাবে যে দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ ইজ আচ্ছা এরকম করে দিতে হবে, and the supporting ideas are এটা দিয়ে supporting ideas are philosophy, science, scientist, science, death, belief, etc. আচ্ছা এরপরেও খানিক লিখতে হবে যে মেইন আইডিয়া কেন মিস্ট্রি অফ হিউম্যান লাইফ, এটা তুমি ফিল করলা কেন, সেটা তোমাকে এখানে বলতে হবে। এরপরে বলতে হবে যে এরপরে সাপোর্টিং আইডিয়া ফিলোসফি, সায়েন্স, সায়েন্টিস্ট, মেডিকেল, এগুলো সাপোর্টিং আইডিয়া কেন, এই কেনর অ্যান্সারটা তোমাকে বের করতে হবে। যেমন ধরো আমরা এখানে যদি বলি এরকম যে দ্য প্যাসেজ ইজ এক্সপ্লোরিং, ইজ ট্রাইং, আচ্ছা এরকম না, আমরা এরকম বলতে পারি ইন দ্য প্যাসেজ, প্যাসেজ দ্য অথর, দ্য অথর বলতে এই প্যাসেজের রাইটার যে, is trying to explore the mystery of life. He has taken many supporting ideas and thoughts for
thoughts to make our আচ্ছা to research he has said about the philosophy that is a branch of knowledge the philosophers try to explore many unveiled veiled subjects about human life. The scientist is trying are trying to invent new things related to medical and medicine to make human life easier and smoother. They have brought about many things explored মানে তারা অনেক কিছু এক্সপ্লোর করেছে yet they have more to explore এখনো তাদের অনেক কিছু এক্সপ্লোর করা বাকি আছে আচ্ছা like the reason of death and life এরকমটা আর কি এবার দেওয়া হচ্ছে which are subjects to natural process the death and life এটা হচ্ছে natural process the believers বলতে এখানে ধর্মীয় যারা লোকেরা আর কি LIEVER the believers believe that believe about death and life they are on the way of exploring the ultimate goal of life এই যে জিনিসগুলো আমি লিখলাম এতক্ষণ ধরে এইটুকুই তোমাকে লিখে দিয়ে আসতে হবে তাহলে দেখা যাচ্ছে তুমি 4 এর ভেতরে দেখা যাচ্ছে 2 3 পেয়ে যাবে আর কি কিন্তু এইভাবে লিখতে হবে আমার এই লেখা আর তোমার এই লেখা তো একরকম নাও হতে পারে কিন্তু এভাবে লিখতে হবে এভাবে লিখলেই তুমি হচ্ছে মার্কস পাবা আর কি তুমি যদি শুধু এই এক লাইন লিখে দিয়ে আসো হয়তো 1 পাবা যদি ভালো টিচারের কাছে যায় হয়তো 2 দিয়ে দিতে পারে বাট যখন তুমি এরকম ভাবে একটু বর্ণনাও করবা যে কেন তোমার মনে হলো যে মেইন আইডিয়া এটা কেন তোমার মনে হলো যে এইগুলোই সাপোর্টিং আইডিয়া এটা যদি তুমি এইভাবে লিখতে পারো এগুলো প্যাসেজ থেকেই লিখবা মানে ব্যাপারটা হচ্ছে তুমি এরকমটা লেখার পরে বাকিটা তুমি প্যাসেজের সামারি লিখবা প্যাসেজের উপরে তোমার নিজের মতো করে সামারি লিখবা তাহলেই
তুমি মোটামুটি হচ্ছে মার্কস পেয়ে যাবা, 2-3 মার্কস পেয়ে যাবা। কিন্তু এভাবে লিখতে হবে। এভাবে যদি না লিখো, অনেক সময় বইতে শুধু এটুকু দেয়া আছে, অনেক টিচার বলবে হ্যাঁ এটুকু দিলেই হবে, কিন্তু আসলে এটুকু দিলে কিন্তু মার্কস দিবে না। ইনফ্যাক্ট এই যে আমি এখানে এতটুকু লিখেছি, তোমরা চেষ্টা করবে আর একটু বড় করে লিখতে, মানে 1 পাতা মিনিমাম লিখতে, কারণ এখানে 4 মার্ক আছে। 4 মার্ক, এইটুকু লিখে 4 মার্ক দিবে না। যদি তুমি 1 পাতা এভাবে লিখতে পারো, তাহলে দেখবা যে তুমি এখানে 1 পাতা হয়ে যাবে তোমাদের, তাহলে দেখবা যে তুমি একটা ভালো মার্কস পাচ্ছ। তো এই জন্য চেষ্টা করবা হচ্ছে এই জিনিসটাকে এইভাবেই লিখতে। দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ এত, অ্যান্ড দ্য সাপোর্টিং আইডিয়াজ আর এটা এটা এটা। আচ্ছা, বুঝতে পেরেছো? বুঝতে পারতেছো? ক্লাসগুলো একটু বোরিং লাগবে যে কি লিখতেছে কি রকম কি, কিন্তু এইভাবেই প্র্যাকটিস করতে হবে। তোমরাও বাসায় এইভাবেই প্র্যাকটিস করবা, মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া এইভাবে প্র্যাকটিস করবা। এবার আসো আমরা আরেকটা টপিকে চলে যাই। এটা আর কি ম্যাক্সিমাম পরীক্ষাতে আসে, এই মেন আইডিয়া সাপোর্টিং আইডিয়া, সুতরাং এটা আমরা বোঝার জিনিস ছিল, বুঝলাম। এই যে এরপরে এক্সপ্লেইন দ্য সেন্টেন্স ফেইথ ইজ সামথিং দ্যাট রিমেইনস বিলিভার্স, এটা হচ্ছে এক এক জায়গায় এক এক রকম আসবে, সুতরাং এটা আমাদের এক্সপ্লেইন করে লাভ নেই। আমরা মেন আইডিয়া সাপোর্টিং আইডিয়া কীভাবে বের করে সেটা দেখলাম। এরপরে দেখো সামারি অফ দ্য প্যাসেজ। সামারি অফ দ্য প্যাসেজ কীভাবে লিখবা, অ্যাটিটিউড, তারপরে আরও যে জিনিসগুলো আছে এগুলো আমরা পরের দিন আলোচনা করবো, আমরা আজকে সামারিটা আলোচনা করি। সামারিটা হচ্ছে একটা প্যাসেজ পড়ার পরে যে অংশটুকু তোমার মনে থেকে গেল ওইটাই সামারি। এটা হচ্ছে মেইন কথা। আমরা কি হয়, আমরা একটা 3 ঘন্টার মুভি দেখার পরে বাড়িতে এসে কেউ যদি জিজ্ঞাসা করে মুভিটা কেমন দেখলি, হ্যাঁ, তখন আমরা যদি একটা ঘটনা বলতে শুরু করি, তাহলে কি আমরা 3 ঘন্টার মুভি দেখলাম 3 ঘন্টাই আমরা বলবো, বা সব কথা কি আমাদের মনে থাকবে? থাকবে না। মেইন ঘটনাগুলো মনে থাকে, তাই না? যে ধরো শাকিব খানের বাবা মাকে সন্ত্রাসীরা মেরে ফেললো, এরপরে শাকিব খান বড় হয়ে গেল, বড় হয়ে গিয়ে সে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলো, এবং প্রতিশোধ নিতে গিয়ে দেখলো যে তার যে নায়িকা বুবলি, বুবলির হচ্ছে বাবাই হচ্ছে শাকিব খানের বাবা মার খুনি। এবার সে খুনিকে মারবে না মানে বাঁচাবে, এরকম একটা অবস্থা। আলটিমেটলি গিয়ে বুবলিও হচ্ছে তার পক্ষ নিল, এবং বুবলির বাবাকে সে হত্যা করলো, বা হত্যা করে সে নিজে পুলিশের কাস্টডিতে চলে গেল, এবং সে 12 বছর জেল খেটে এসে বুবলিকে বিয়ে করলো। এটা হচ্ছে সামারি। কিন্তু মেইন ঘটনা তো 3 ঘন্টার মুভি তো আর এইটুকুও তো হয়নি, তাই না? আরও অনেক কিছু হয়েছে। ইনফ্যাক্ট এখন যদি বলি তোমার লাইফটা ধরো আজ 20 বছর ধরে তোমার লাইফ চলমান, বা 19 বছর ধরে তোমার লাইফটা চলমান। এবার তোমাকে যদি বলা হয় তো তোমার এই 19 বছরের উপরে তুমি একটা লিখো, বা তোমার জ্ঞান বুদ্ধি যখন থেকে হয়েছে আজ অবধি তোমার ঘটনাগুলো তুমি একটু লেখো, তুমি দেখবা 2-3-5 পাতা লিখার পর আর লিখার জিনিস পাচ্ছ না। কিন্তু তোমার তো লাইফটা গেছে 20 বছর ধরে, অনেক ঘটনা ঘটেছে, অনেক কিছু ঘটেছে, এবং তুমি লিখতে গিয়েও কি লিখবা? মেইন জিনিসগুলো লিখবা, তাই না? যে তুমি তুমি প্রথমেই শুরু করবা কি হলো, যে তুমি স্কুলে যাওয়ার কাহিনী প্রথম দিনের, তারপরে তোমার ভালো বন্ধু বা বান্ধবী যেটা হলো সেটা, তোমার বাবা মার সাথে তোমার সম্পর্ক, তোমার ভাই বোনদের সাথে সম্পর্ক, কোনো মেমোরেবল ঘটনা, যেটায় তুমি হয়তো কারো বিয়ে খেতে গেছো, কোনো একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে গেছো, ঈদ, এগুলোই তো তোমার ঘটনার ভেতরে আসবে। তার মানে কি, এই জিনিসগুলো হচ্ছে তোমার সামারি। এখন এই যে প্যাসেজটা, এই প্যাসেজটা যদি আমরা সামারি লিখতে যাই, তাহলে আমরা কি এই প্যাসেজটা হুবহু লিখবো? না, এই প্যাসেজটা সামারি লিখতে গেলে আবার এর চেয়ে বড়ও করা যাবে না। সামারিগুলো হয় সাধারণত একটা প্যাসেজের 4 ভাগের, যদি বড় প্যাসেজ হয় 4 ভাগের, দেখা যায় যে হচ্ছে যেমন এইটার যদি আমরা এটা যদি সামারি লিখি, তাহলে এটার সামারি হবে 4 ভাগের 2 ভাগ, ধরো এই অর্ধেক হবে আর কি। আর এটার যদি আমরা সামারি লিখি, তাহলে আমাদের লিখতে হবে 4 ভাগের মোটামুটি, যেহেতু এটা ছোট প্যাসেজ, 4 ভাগের মোটামুটি মানে 2 ভাগের একটু বেশি, 3 ভাগও না আবার 2 ভাগও না, অর্ধেকও না, এর চেয়ে একটু বেশি লিখতে হবে। মানে সামারি ওই যে বললাম যে যতটুকু তোমার মনে থাকবে, বা যতটুকু মনে হবে যে এগুলো ইম্পর্টেন্ট জিনিস, সেগুলো আমাদেরকে লিখতে হবে। তো এই সামারিটা আমরা যদি লিখতে চাই এখন, তাহলে চলো আমরা দেখি কিভাবে লিখবো। আমরা এখানে একবার পড়ে নিয়েছি, আমাদেরকেও প্যাসেজটা তোমরা যখন পরীক্ষার হলে লিখবা বা পড়বা, তখন প্যাসেজটা হচ্ছে একবার দুইবার পড়ে নিবা, পড়ে নেওয়ার পরে তোমরা একটু লেখার চেষ্টা করবা। যেমন দেখো, আমরা যদি এখানে লিখি এটা, যে থটফুল ম্যান কাউন্টলেস কোশ্চেন থাকে, তাহলে আমরা এরকমটা করতে পারি যে
thoughtful man, a thoughtful man has many questions regarding life, regarding the mystery of life and philosophy deals with the questions. এই যে আমি কথাটা লিখলাম, দেখো এইখানকার এই দুইটা তিনটা সেন্টেন্স মিলে আমি কিন্তু এইখানে একটা সেন্টেন্সে বলে দিলাম। হ্যাঁ, তো এরকম আর কি, এরকম করে আমাদেরকে বলতে হবে। তারপরে we all want to know the ultimate goal of human life, and we never get any satisfactory answer now here মানে কোথা থেকে পাই না আমরা আর কি, কোথা থেকেই পাই না। তারপরে ধরো এরপরে চলে গেলাম সায়েন্টিস্টের। এখানে আমরা প্রথম 4 লাইনটা, এই প্রথম 4 লাইনের কিন্তু আমরা এখানে 1-2 লাইনেই করে ফেললাম। আচ্ছা, এরপরে দেখো আমরা এইভাবে লিখি যে ফিলোসফি works with reasoning, and scientist বা science works based on research. Science has developed a lot, especially medical science. Yet they have many things to explore related to life and death, which are actually natural process. আচ্ছা, দেখো এই 4-5টা লাইনে আমি এই পর্যন্ত চলে আসছি। হ্যাঁ, এরপরে দেখো faith is something that remains in the believers, they always search for the mystery of human life, journey, and ultimate goal. এই যে এইটুকুই, হ্যাঁ, এইটুকুই যদি আমরা লিখি তাহলে মোটামুটি আমরা এই প্যাসেজটার সামারিটা হয়ে গেল। আর এইটুকু যখন তোমরা পরীক্ষার খাতায় লিখতে যাবা দেখবা তোমাদের 1 পাতা হয়ে যাচ্ছে। তো এখানে 4 মার্কের জন্য এই জায়গাটাতে 1 মার্কই যথেষ্ট, মানে 1 পৃষ্ঠায় যথেষ্ট। আবার ওই যে যখন প্রোজ পোয়েট্রি লিখবা তখন কিন্তু এই 4 মার্কের জন্য 1.5 পাতা লিখতে হবে।
আর ওইখানে অনেকগুলি লিখতে পারবা, অনেক অনেক লেখার এলিমেন্ট থাকবে, কিন্তু এই জায়গাটাতে এত লেখার এলিমেন্ট থাকবে না, যার জন্য এই জায়গাটাতে তুমি শুধুমাত্র এইটুকু লিখেই তুমি মার্কস ক্যারি করতে পারবা। তো একটু জিনিস খেয়াল করো যে আমরা কিভাবে সামারিটা লিখতেছি। সামারিটা তোমরা আগেও লিখেছো, তোমাদের কাছে মনে হতে পারে যে এটা আবার কোনো পড়ার কোনো জিনিস হলো কিনা, কিন্তু তারপরেও যেটা হয় যে আলটিমেটলি সামারি লিখতে কষ্টই হয়ে যায়, কারণ ওই প্যাসেজগুলো এত সহজ আসে না। এই যে এই প্যাসেজটাই কি খুব সহজ, দেখো একটা এলোমেলো প্যাসেজ না, কোথা থেকে কোথায় যাচ্ছে, কোথা থেকে কোথায় যাচ্ছে। তো আমরা এই যে মেন আইডিয়া সাপোর্টিং আইডিয়া যখন লিখবো তখন এইভাবে লিখবো, আর যখন আমরা এই সামারি লিখবো তখন এইভাবে লিখবো। তো এখন তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দেই, দেখি তো আগের বছরের কোশ্চেনটা আছে কিনা। ও আচ্ছা, আগের বছরের কোশ্চেনটা নাই। তোমরা একটা কাজ করো তো, তোমরা তোমাদের যে বই, সে বইয়ে পাবা আগের বছরের কোশ্চেন। এটা তো 2021 সালের, 2020 সালের যে পার্ট বি আছে, সেই পার্ট বি থেকে তোমরা সামারাইজ করবা, আর যদি এই যে মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া থাকে তাহলে এই দুইটা বের করার চেষ্টা করবা। আমি সামনের দিন এটা সামনের দিনের জন্য তোমাদের হোমওয়ার্ক দিয়ে রাখলাম, যে সামনের দিন পার্ট বি এর প্যাসেজ থেকে সামারি করবা, এবং মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া এটা তোমাদের পরীক্ষার মানে তোমাদের খাতায় লিখবা আর কি। তোমাদের খাতায় লিখে খাতার ছবিটা তুলে তোমরা এই গ্রুপেই পোস্ট করবা, তোমাদের যে গ্রুপ, এই গ্রুপটাতে পোস্ট করবা, তাহলে আমি এটা দেখে দিতে পারবো। এবং আমি যেহেতু এই প্যাসেজটা আমার এখন এই জায়গায় নাই, বাট আমার কাছে তো বই আছে, তো বই থেকে আমি ওইটা আমিও পড়ে রাখবো এবং তোমাদেরকে দেখতে পারবো যে আচ্ছা ঠিক আছে এটা তো কতটুকু কেমন হলো সেটা দেখার জন্য। তো এটা তোমাদের একটা প্র্যাকটিস দিয়ে রাখলাম, হোম টাস্ক দিয়ে রাখলাম, সামনের দিন তোমরা ওইটা হোম টাস্ক হিসেবে করো। আচ্ছা, হোম টাস্কটা অবশ্যই করবা, কারণ এই প্র্যাকটিসগুলো না করলে পিছায় পড়বা, আর পিছায় পড়লে তো গেলা। অলরেডি এখনো আমাদের রাইটিং স্কিল বাদ আছে, আমাদের হচ্ছে প্রোজ বাদ আছে। তবে তোমাদের ইয়ে হওয়ার কারণ নেই, যদি তোমাদের রুটিন দিয়ে দেয়, রুটিন দেওয়ার পরে আমি তোমাদের ক্লাসটা প্রতিদিন নেব। যদি আমরা কভার করতে না পারি সেই ক্লাসগুলো প্রতিদিন নেব, তাহলে তখন তোমরা অনেক কিছু কভার করতে পারবা। এছাড়াও আরও অনেক কিছু আমি শেয়ার করব, হয়তো কিছু ভিডিও রয়েছে যে ভিডিওগুলো আগের ইয়ারগুলোতে নিয়েছি, সেই ভিডিওগুলোও শেয়ার করব, যেগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে। এরকম যদি আমরা ক্লাস মানে পরীক্ষা আগে আগে যদি রুটিন দিয়ে দেয়, বা আমরা যদি ক্লাসটা শেষ করতে না পারি, সব কিছু শেষ করতে পারতেছি না, তখন আমরা সেই কাজগুলো করবো আর কি। আচ্ছা, তো এখন বলো তোমাদের কারো কিছু বলার আছে কিনা। আমাদের ক্লাসটা আজকে এ পর্যন্তই, তোমরা এটুকু একটু ইয়ে করে রাখো আর কি। ওই যে বললাম তোমাদের সব কিছু এখন ওকে হয়ে গেছে, এখন যে কোনো দিন তোমাদের রুটিন দিতে পারে। এখন যদি একটু দেরিতে দেয় এটা তোমাদের জন্য একটু ভালো, আর আমার ধারণা এটা সামনে মাসের শেষের দিকে পরীক্ষার শুরু হবে, এরকমটা এই মাসের শেষের দিকে গিয়ে রুটিন দিয়ে দিতে পারে, এক্সাম আর কি। সামনে মাসের সামনে মাসের শেষের দিকে তোমাদের রুটিন দিয়ে মানে পরীক্ষা শুরু হতে পারে। সামনে মাস বলতে অগাস্টের, আর যদি খুব বেশি দেরি করে তাহলে সেপ্টেম্বরের শুরুর দিকে তোমাদের পরীক্ষা নেবে। সেপ্টেম্বর অক্টোবর 2 মাসের মধ্যে তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে। তারপরে নভেম্বর ডিসেম্বরে গিয়ে তোমাদের নিবে হচ্ছে সেকেন্ড ইয়ারের পরীক্ষা, থার্ড ইয়ার গিয়ে জানুয়ারি ফেব্রুয়ারি, যদিও এবার থার্ড ইয়ার পরে নিয়েছে, দেরি করেছে। আবার ফোর্থ ইয়ারে যে এখন চলতেছে, বাট ফোর্থ ইয়ার আগামী বছর ওই মার্চ এপ্রিলের দিকে নিবে, একটু করে আগায় নিবে। ওই যে করোনার সময় যে একটা সমস্যা হয়েছিল ওইটাকে একটু পুষিয়ে নেওয়ার চেষ্টা করবে আর কি। আচ্ছা, এখন বলো তোমাদের কিছু বলার থাকলে, নইলে শেষ করে দিই আজকের ক্লাসটা। হ্যাঁ, না না, সবার একরকম হবে না, এক একজনের এক এক রকম। টিচারদের ক্ষেত্রেও মনে হবে যে আচ্ছা ঠিক আছে এটাও ঠিক, আবার মনে হচ্ছে এটাও ঠিক, এরকমটা হয়। তবে ওই যে বললাম যে একটা টেকনিক, সেটা হচ্ছে যে তোমার এইখান থেকেই পাবা মেইন আইডিয়া সম্পর্কে। ধরো এইখানে যেই প্রশ্নটা দেওয়া থাকবে যে হোয়াট ইজ মিস্ট্রি অফ লাইফ, হ্যাঁ, এখানে সেইটাই হবে অ্যান্সার। মানে হোয়াট ইজ কখন দিবে, যখন হচ্ছে এখান থেকে কোনো একটা মানে মেইন যে জিনিসটা আসে। যেমন আমরা ধরো লোডশেডিং নিয়ে যদি প্যারাগ্রাফটা থাকতো, তাহলে এখানে একটা প্রশ্ন থাকতো হোয়াট ইজ লোডশেডিং। অথবা ট্রাফিক জ্যাম নিয়ে যদি থাকতো, তাহলে এখানে একটা প্রশ্ন থাকতো হোয়াট ইজ ট্রাফিক জ্যাম। হয়তো প্রাইস হাইক বা প্রাইস স্পাইরাল, এরকমটা যদি কোশ্চেন থাকতো, তাহলে হোয়াট ইজ প্রাইস হাইক বা হোয়াট ইজ প্রাইস স্পাইরাল, এইটা থাকতো।
তো এটা দিয়েই তোমার, এটা একটা টেকনিক আর কি, সব ক্ষেত্রেই যে থাকবে তা না, এটা একটা টেকনিক। তো এরকমটা যখনই থাকবে তখনই তুমি বুঝে ফেলবে যে ও আচ্ছা এটাই তাহলে মেন। এখন আবার এখানে হোয়াট ইজ এটা আছে, তোমার এখন মনে হতে পারে যে হোয়াট দিয়ে তো এটাও আছে, মোটো অফ ফিলোসফি। তো মোটো অফ ফিলোসফি, ফিলোসফি এটা অল্প একটু অংশ, তাহলে বাকি এইটুকুর আবার মেন আইডিয়া কি, তাই না? তো মেন আইডিয়াটা দেখো পুরো প্যাসেজ জুড়েই কিন্তু রয়েছে। যেমন হচ্ছে এখানে দেখো হিউম্যান লাইফ, লাইফের গোল, এইখানেও এসে দেখি হিউম্যান লাইফ, লাইফের গোল, এই কথাগুলো রয়েছে। এবং একটা জায়গায় তো এখানে রয়েছে মিস্ট্রি অফ লাইফ। তো এই যে মিস্ট্রি অফ হিউম্যান লাইফ, তো এই জিনিসটাই হচ্ছে এখানকার মেইন আইডিয়া। আমরা যদি আরো, আমি সামনের দিনে তোমাদেরকে প্যাসেজে দেখাবো নি, আমি আরো আরো ছবিগুলো দিয়ে দেখাবো নি, যে ওইখানেও এগুলো রয়েছে, যে এরকম টাইপের প্রশ্ন, এবং এখান থেকে তোমরা মেইনলি মেইন আইডিয়াটা পেয়ে যাবা। আবার অনেকের ক্ষেত্রে এদিক সেদিকও হয়, কেউ হয়তো এখান থেকে মেইন আইডিয়া এখানে মিস্ট্রি অফ হিউম্যান লাইফ বলতেছে, কেউ হয়তো বলতেছে লাইফ অ্যান্ড ডেথ, মিস্ট্রি অফ লাইফ অ্যান্ড ডেথ, কেউ হয়তো বললো যে হচ্ছে কি বলে হিউম্যান লাইফ অ্যান্ড গোল অফ আলটিমেট হিউম্যান গোল, লাইফ। হ্যাঁ গোল অফ হিউম্যান লাইফ, এরকমও দিতে পারে। তবে যেই টিচার খাতা দেখবে সেই টিচারের কাছে যেটা সবচেয়ে উপযুক্ত হবে সে তাকে বেশি মার্কস দিবে। যেমন ধরো তোমরাই যদি এখন পরীক্ষায় এই 4 জন লিখো, এবং 4 জনের মধ্যে হয়তো 4 জন 4টা লিখলা, আমার কাছে মনে হলো, আমি অ্যাজ এ টিচার যদি খাতা দেখি, আমার যদি মনে হয় যে না মিস্ট্রি অফ হিউম্যান লাইফ এটা বেশি উপযুক্ত, তাহলে তোমাকে আমি তখন সব মিলিয়ে হয়তো 4-এ 3 মার্ক দিয়ে দেবো, অথবা 4-এ 2.5 বা 2 মার্ক দিলাম। আর আরেকজন যে গোল অফ হিউম্যান লাইফ লিখেছে তাকে হয়তো একটু কম দিলাম, এরকমটা হয় আর কি। এটা এরকম হবে না যে একবারে ভুল। অনেকে আবার এখানে দিবা যে ফিলোসফি অ্যান্ড সায়েন্স, অনেকে আবার এরকমটাও লিখবা, তো এটা হয়ে গেল ভুল। মানে এখানে ফিলোসফি সম্পর্কেও খুব বেশি বলেনি, সায়েন্স সম্পর্কেও কিছু বলেনি। তবে যে তুমি কিছুটা লিখতেছো এই জন্য হয়তো ওখানে হয়তো কিছু মার্কস দিবে, হয়তো 1 মার্ক দিয়ে দিল। তুমি এসে বলবা যে আমি তো হেভি সুন্দর লিখেছি, কিন্তু আসলে হয়নি সুন্দর। হুম। তো এরকমটা হবে, তুমি ফার্স্ট ইয়ার যখন পরীক্ষা দিবা, ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়ে অনেক পরীক্ষার ক্ষেত্রে এরকম হবে যে তুমি হেভি সুন্দর লিখে আসছো, তুমি স্যাটিসফাইড, বাট দেখতে তো মার্কস পাওনি। তুমি, তোমার কাছে তখন মনে হবে জাতীয় বিশ্ববিদ্যালয় খারাপ, কারণ তোমার সিনিয়ররা বলবে যে আরে জাতীয় বিশ্ববিদ্যালয় এরকমই করে, ভালো পরীক্ষা দিয়েও মার্কস পাওয়া যায় না। এটা ঘটে, তবে এগুলো রেয়ার হয়, ভালো পরীক্ষা দিলে তুমি ভালো মার্কস পাবেই। রেয়ার 2-একটা সাবজেক্টে এরকমটা হয় যে তুমি ভালো পরীক্ষা দিয়ে আসছো কিন্তু ভালো মার্কস পাওনি। এটা অনেক সময় এরকম হয় যে কোনো না কোনো কিছু ভুল থাকেই, বা তুমি যেটাকে মনে করতেছো ভালো আসলে সেটা ভালো না, সেটা বেস্ট না, এরকমটা হয় আর কি। তো সেক্ষেত্রে প্র্যাকটিস করবা, যত বেশি প্যাসেজ নিয়ে প্র্যাকটিস করবা তখন তত এগুলো আর কি ভালোভাবে লিখতে পারবা। আচ্ছা, সো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, ভালো থেকো সবাই। নেক্সট ক্লাস আবার আগামীকালকেই হবে, আগামীকালকেই তো তোমাদের ক্লাস আছে আবার। আজকেরটা ওই যে গত দিনের ক্লাসটা আমি আমার হেডফোন নষ্ট হয়ে যাওয়ার কারণে, মানে হেডফোনে আমি শুনতে পাইতাম তোমাদের কথা, বাট আমার কথা তোমরা শুনতে পাইতে না, আমার স্পিকার মানে মাইকটা নষ্ট হয়ে গিয়েছে। তবে আমি আবার নতুন আরেকটা হেডফোন নিয়ে আসছি, নিয়ে এসে এখন ওইটা দিয়ে তোমাদের ক্লাস নিচ্ছি আর কি। তো ঠিক আছে, ভালো থেকো সবাই। নেক্সট ক্লাস আগামীকালকে কথা হবে আবার। আল্লাহ হাফেজ। আর কালকের এই হোমওয়ার্কটা করে রেখো, করে এখানে এই গ্রুপে পোস্ট করবা, তাহলে আমি দেখে দিতে পারবো। আচ্ছা, আল্লাহ হাফেজ।